আচ্ছা, ভূগোল বলতে আমাদের ঠিক কি মনে হয়? শুধুই কি মানচিত্র আঁকা বা বিভিন্ন দেশ আর তাদের রাজধানীর নাম মুখস্থ করা, নাকি এর চেয়েও বড় কোনো ভূমিকা থাকতে পারে ভূগোলের? আজকে আমরা ঠিক এমন একটা সময়ের গল্প শুনব যখন ভূগোল নিজেই নিজের বিরুদ্ধে একরকম বিদ্রোহ ঘোষণা করেছিল, শুধুমাত্র প্রাসঙ্গিক হয়ে ওঠার জন্য। আর এটাই হলো র্যাডিক্যাল ভূগোলের সেই রোমাঞ্চকর কাহিনী। বিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে ঠিক এই প্রশ্নটাই ভূগোলবিদদের মধ্যে এক তুমুল ঝড় তুলেছিল। তাদের সামনে তখন বলা যায় দুটো রাস্তা খোলা ছিল। একটা হলো ভূগোলকে একটা নিখুঁত কঠিন বিজ্ঞানে পরিণত করা, আর অন্যটা হলো একে সমাজের যে জ্বলন্ত সমস্যাগুলো আছে সেগুলোর সমাধানের একটা হাতিয়ার হিসেবে ব্যবহার করা। আর এই বিতর্ক থেকেই কিন্তু জন্ম নিয়েছিল একটা নতুন আন্দোলন। চলুন গল্পের একদম শুরু থেকে শুরু করা যাক। সময়টা বিংশ শতাব্দীর মাঝামাঝি। তখন ভূগোলের জগতে একটা নতুন হাওয়া বইছে। সবার লক্ষ্য একটাই, ভূগোলকে পদার্থবিদ্যা বা রসায়নের মতো একটা নিখুঁত, যাকে বলে হার্ড সায়েন্স, সেটা হিসেবে গড়ে তোলা, যেখানে সবকিছু সংখ্যা আর মডেল দিয়ে ব্যাখ্যা করা হবে। এই সময়টাকেই বলা হয় পরিমাণগত বিপ্লব বা কোয়ান্টিটেটিভ রেভলিউশন। এর মূল আইডিয়াটা ছিল বেশ সোজা সাপটা। পৃথিবীর যে কোনো স্থানিক বিন্যাসকে, কোনটা কোথায় আছে, সেটাকে গাণিতিক সূত্র দিয়ে ব্যাখ্যা করা সম্ভব। ভূগোলবিদরা তখন ভাবছিলেন, যদি এমন কিছু সাধারণ নিয়ম বা ইউনিভার্সাল লজ তৈরি করা যায় যা সব জায়গায় সব পরিস্থিতিতে খাটবে, তাহলেই ভূগোল একটা সত্যিকারের বিজ্ঞানে পরিণত হবে। তাই বর্ণনার চেয়ে ডেটা, সংখ্যা আর কম্পিউটার মডেলিং অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এই পুরো দর্শনটার কেন্দ্রে ছিল নিরপেক্ষ থাকার ধারণাটা। বলা হচ্ছিল, ভূগোলকে ব্যক্তিগত মতামত, মূল্যবোধ আর অবশ্যই রাজনীতি থেকে একদম দূরে থাকতে হবে। একজন ভূগোলবিদের কাজ হল শুধু ডেটা বিশ্লেষণ করা। সমাজে কি হচ্ছে, যেমন ধরুন দারিদ্র্য বা বৈষম্য, এগুলো নিয়ে মাথা ঘামানো তাদের কাজ নয়। কিন্তু এই যে একটা বিচ্ছিন্ন থাকার চেষ্টা, এটাই জন্ম দিয়েছিল এক গভীর অসন্তোষের। কারণটা খুব স্বাভাবিক। যখন গোটা পৃথিবী ভিয়েতনাম যুদ্ধ, নাগরিক অধিকার আন্দোলন আর নানা রকম সামাজিক অস্থিরতায় উত্তাল, তখন ভূগোলের এই উদাসীনতা অনেককেই হতাশ করছিল। সবার মনে প্রশ্ন উঠতে শুরু করেছিল, যে জ্ঞান মানুষের কাজে লাগে না, সেই জ্ঞানের আসলের দাম কি? দেখুন, এই দুটো দৃষ্টিভঙ্গির মধ্যে সংঘাতটা ছিল একেবারে মুখোমুখি। একদিকে পরিমাণগত ভূগোলবিদরা গাণিতিক মডেল দিয়ে স্থানকে বুঝতে চাইছেন, আর অন্যদিকে সমালোচকরা প্রশ্ন তুলছেন, এইসব জটিল মডেল কি শহরের বস্তি, জাতিগত বৈষম্য বা দারিদ্র্যের মতো বাস্তব সমস্যাগুলোকে দেখতে পায়? তাদের মতে এই যে মূল্যবোধ নিরপেক্ষ বিজ্ঞানের কথা বলা হচ্ছে, এটা আসলে সমাজের ক্ষমতাবানদেরই সুবিধা করে দিচ্ছিল। এই কথাটা শুনলেই তখনকার পরিস্থিতিটা একদম পরিষ্কার হয়ে যায়। ভূগোলবিদরা সংখ্যা আর মডেল বানানোর খেলায় এতটাই মগ্ন হয়ে পড়েছিলেন যে তারা প্রায় ভুলেই যাচ্ছিলেন ভূগোলের আসল উদ্দেশ্যটা কি। মানুষের জগৎ, তার সমস্যা, তার কষ্ট, এই সব কিছুই যেন তাদের গবেষণার বাইরে চলে যাচ্ছিল। ভূগোল ক্রমশ একটা প্রাণহীন স্থানের বিজ্ঞানে পরিণত হচ্ছিল। আর ঠিক এই শূন্যতা থেকেই জন্ম নিল এক বিদ্রোহ, যার নাম র্যাডিক্যাল ভূগোল। এর একটাই লক্ষ্য ছিল, ভূগোলকে আবার মানুষের কাছে, সমাজের কাছে প্রাসঙ্গিক করে তোলা। এ কারণে একে বলা হয় ভূগোলের সোশ্যাল রেলেভেন্স রেভলিউশন বা সামাজিক প্রাসঙ্গিকতার বিপ্লব। র্যাডিক্যাল ভূগোলের জন্ম কিন্তু হঠাৎ করে একদিনে হয়নি। এর পেছনে বেশ কয়েকটা বড় শক্তি কাজ করছিল। একদিকে যেমন ছিল পরিমাণগত ভূগোলের প্রতি তীব্র একটা অসন্তোষ, তেমনি অন্যদিকে ছিল ভিয়েতনামের যুদ্ধ, নাগরিক অধিকার আন্দোলন আর বিশ্বজুড়ে রাজনৈতিক অস্থিরতা। এর সাথে যোগ হল পুঁজিবাদের কঠোর সমালোচনা এবং কার্ল মার্কসের দর্শন। এই সব কিছুর মিলিত ফলই হল র্যাডিক্যাল ভূগোল। এই টাইমলাইনটা দেখলে বোঝা যায় কিভাবে এই আন্দোলনটা ধাপে ধাপে এগোল। ১৯৬২ সালে ব্যাঙ্গিল লেখার মাধ্যমে এর একটা তাত্ত্বিক সূচনা হয়। এরপর ১৯৬৯ সালে অ্যান্টিপড জার্নাল র্যাডিক্যাল চিন্তাভাবনার জন্য একটা বড় মঞ্চ তৈরি করে দেয়। আর সবশেষে ১৯৭৪ সালে ইউনিয়ন অফ সোশ্যালিস্ট জিওগ্রাফার্স প্রতিষ্ঠার মাধ্যমে এটা একটা পুরোপুরি সংগঠিত আন্দোলনে পরিণত হয়। তার মানে ফোকাসটা পুরোপুরি ঘুরে গেল, ভূগোলের মিশনটাই পাল্টে গেল। র্যাডিক্যাল ভূগোল প্রস্তাব করল যে ভূগোলবিদদের কাজ শুধু পৃথিবীকে ব্যাখ্যা করা নয়, বরং একে আরও উন্নত এবং আরও ন্যায়সঙ্গত একটা জায়গা বানানোর জন্য সক্রিয়ভাবে কাজ করা। এই নতুন ভূগোলবিদরা কিন্তু শুধু আরামকে দাঁড়ায় বা লাইব্রেরিতে বসে গবেষণাপত্র লিখতে চাননি। তাদের লক্ষ্য ছিল একদম স্পষ্ট, সমাজের অবিচারের বিরুদ্ধে কথা বলা, রাস্তায় নামা, প্রান্তিক মানুষের পাশে দাঁড়ানো এবং একটা সমতার সমাজ গঠনে সাহায্য করা। তারা শুধু তত্ত্ব চাননি, তারা আসল পরিবর্তন চেয়েছিলেন।
আর এর ফলে যা হলো, ভূগোলের গবেষণার বিষয়বস্তুই আমূল বদলে গেল। জটিল গাণিতিক মডেলের বদলে ভূগোলবিদরা শহুরে বস্তি, জাতিগত বৈষম্য, নারী অধিকার এবং অন্যান্য প্রান্তিক জনগোষ্ঠীর সমস্যা নিয়ে কাজ শুরু করলেন। বলা যেতে পারে ভূগোল হয়ে উঠল শোষিত মানুষের প্রতিবাদের ভাষা। মানুষের জন্য পরিকল্পনা নয়, মানুষের সঙ্গে পরিকল্পনা, এই একটা কথাই ছিল বৈপ্লবিক। এর আগে ভাবা হতো যে বিশেষজ্ঞরা ওপর থেকে পরিকল্পনা তৈরি করবেন আর সাধারণ মানুষ সেটা শুধু মেনে চলবে। কিন্তু র্যাডিক্যাল ভূগোল বলল, না, এটা হবে না। যাদের জীবন এই পরিকল্পনার ফলে প্রভাবিত হবে, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও তাদের হাতেই দিতে হবে। এটা ছিল সত্যিকারের ক্ষমতায়নের এক নতুন দর্শন। আর এটা ছিল আগের সেই নিরপেক্ষ বিজ্ঞানের ধারণা থেকে একেবারে 180 ডিগ্রি ঘুরে যাওয়া। র্যাডিক্যাল ভূগোল খুব স্পষ্টভাবে একটা রাজনৈতিক এবং নৈতিক অবস্থান নিয়েছিল। তারা ঘোষণা করেছিল যে তারা সমাজের শোষিত আর নিপীড়িত শ্রেণীর পক্ষে। কিন্তু কোনো বিপ্লবী সমালোচনার ঊর্ধ্বে নয়, তাই না? র্যাডিক্যাল ভূগোলের এই উত্থানও অনেক নতুন প্রশ্নের জন্ম দিয়েছিল। চলুন এবার আমরা গল্পের এই অংশে দেখি এই আন্দোলনের সীমাবদ্ধতাগুলো কী ছিল এবং এর প্রভাব আজকের দিনে কতটা প্রাসঙ্গিক। দেখুন, সমালোচনা কিন্তু এসেছিল বেশ কয়েকটা দিক থেকে। পুরনো ধারার বিজ্ঞানীরা বললেন, এটা তো বিজ্ঞান নয়, এটা তো পুরোপুরি রাজনীতি। মানবতান্ত্রিক ভূগোলবিদরা বললেন, আপনারা তো খালি শ্রেণী আর সংগ্রাম নিয়ে কথা বলছেন, কিন্তু একজন ব্যক্তি মানুষের নিজস্ব অভিজ্ঞতা, তার অনুভূতি, এগুলোর কি হবে? আবার অনেকেই মনে করলেন যে এই আন্দোলনটা ভূগোলকে তার মূল বিষয় থেকে সরিয়ে সমাজবিজ্ঞান বা রাজনীতির মাঠে নামিয়ে দিয়েছে। কিন্তু এত সব সমালোচনা সত্ত্বেও সত্যিটা হলো, এর প্রভাব ছিল অত্যন্ত সুদূরপ্রসারী। এই আন্দোলনটা ভূগোলকে শিখিয়েছে কিভাবে সমাজের জরুরি প্রশ্নগুলো জিজ্ঞাসা করতে হয়। এটা ভূগোলকে কেবল কোথায় কি আছে তার বিজ্ঞান থেকে কেন সেখানে আছে এবং কিভাবে একে আরও ভালো করা যায় এই জিজ্ঞাসায় রূপান্তরিত করেছে। র্যাডিক্যাল ভূগোলের সেই ঝড় হয়তো আজ অনেকটাই থেমে গেছে, কিন্তু তারা যে প্রশ্নটা তুলেছিল তা আজও একইভাবে প্রাসঙ্গিক। জলবায়ু পরিবর্তন থেকে শুরু করে সামাজিক অবিচার, আজকের এই পৃথিবীতে যে কোনো জ্ঞানের শাখার আসল দায়িত্বটা কি? শুধু সমস্যাগুলোকে বোঝা নাকি সেগুলোর সমাধানে সক্রিয়ভাবে এগিয়ে আসা? এই প্রশ্নটার উত্তর খোঁজার দায়িত্বটা বোধহয় আমাদের সবার।